শ্রমিকদের নিয়ে কেন এত কথা বলি আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে। আসলে শ্রমিক বা কৃষক তারা কখনো তার ফসলের ন্যায্য মূল্য বা ন্যায্য মজুরি পায় না। আর আমরা যারা সচেতন শিক্ষার্থী আছি, আমরা যারা রাজনৈতিক সচেতন আছি, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আছি, তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হয়। যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হয়, আমাদেরকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয় বলে একসাথে যেমন মাঠে থাকি ঠিক তেমনটি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কথা বলি এবং কথা বলতে যেতে হয়। বেশ কয়েকদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। 5ই আগস্ট পরবর্তীতে সর্বপ্রথম লাশ পড়ে শ্রমিক অঞ্চলে, ঠিক যেমনটা জুলাই গণঅভ্যুত্থানের সময়ও শ্রমিকরা প্রাণপণে লড়াই করেছে, হাসিনা পতনের জন্য জীবন দিয়েছে। মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, আশুলিয়া, সাভার সহ শ্রমিক অঞ্চলগুলোতে কারফিউ সময়েও লড়াই থামে, লড়াই চালিয়েছে, জীবন দিয়েছে। একইভাবে 2023 সালে তারা মজুরি বৃদ্ধির আন্দোলনে তারা লড়াই করেছিল এবং জীবন দিয়েছিল। ওই সময় আমরা হাসিনা পতনের আন্দোলনে লিপ্ত ছিলাম। তাদের এই আন্দোলন আমাদেরকে অনেক বেশি সাহায্য করে, কারণ তারা যে অঞ্চলগুলোতে আন্দোলন করেছিল সেই অঞ্চলগুলো পুরো অঞ্চলকে তারা এক ধরনের নিস্তেজ করে রাখে, যেটা আমাদের হরতালের যে কর্মসূচি ছিল 2023 সালে, সেই কর্মসূচিকে সফল করতে তাদের এই আন্দোলন অনেক বেশি হেল্প করেছিল। বেশ কয়েকদিন ধরে শ্রমভবনে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শ্রমভবনে অবস্থান কর্মসূচি চালাতে গেলে একজনের মৃত্যু হয়, খুব ভয়াবহভাবে তার মৃত্যু হয় এবং হাসপাতালে যাওয়ার সময় তার মৃত্যুর ঘোষণাটা হসপিটাল কর্তৃপক্ষ দেয়। গতকালকে দেখলাম এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জনে মনে এবং মিডিয়াগুলোতেও। সরকারি দপ্তর থেকে, অর্থাৎ তথ্য দপ্তর থেকে মিডিয়াকে জানানো হয়েছে শ্রম উপদেষ্টার এক ধরনের কোট করে তারা বলেছেন গাড়ি বিক্রি করে টিএনজেড গ্রুপের শ্রমিকদেরকে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এটা তারা যখন সম্প্রচার করতে বলল তখন প্রত্যেকটা মিডিয়া এই কথাটা সম্প্রচার করা শুরু করলো এবং বাংলাদেশে এই প্রথমবারের মতো দেখলাম সরাসরি মালিক পক্ষের হয়ে সরকারি কর্তৃপক্ষ বা সরকার সরাসরি তাদের হয়ে কাজ করে যাচ্ছে এবং মিডিয়াকে সরকার এক ধরনের নিয়ন্ত্রণ করে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে গেছে, যেটা গতকালকে দেখলাম। আসল কাহিনীটা কি? 3300 জন মতো শ্রমিক দীর্ঘদিন ধরে বেতন পায় না। কিছুদিন আগে যিনি মৃত্যুবরণ করলেন তার আন্দোলন করছিল 14 মাসের বকেয়া বেতন তার দাবিতে। গতকালকে 3300 জনের মধ্যে 300 জনকে বেতন দেওয়া হয়েছে, তাও কিন্তু 1 মাসের বেতনও না, যেখানে তাদের অধিকাংশেরই 3 মাসের বেতন বাকি, বোনাস বাকি, সেখানে মাত্র 6 থেকে 7 হাজার টাকা করে দেওয়া হয়েছে 300 জনকে, যেখানে 3300 জনের বেতন বকেয়া। কিন্তু শ্রম উপদেষ্টা কি বললেন? শ্রম উপদেষ্টা তিনি বললেন টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেড গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে। এটা এর আগে বাংলাদেশে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে। দেখেন ঘটনাটা, তিনি সরকারি অর্থাৎ জনগণের টাকায় তিনি গাড়িতে চড়েন, বাড়িতে থাকেন, আমাদের টাকায় বা শ্রমিকদের টাকায় তিনি বেতন পাচ্ছেন। তিনি কি পরিমাণ মিথ্যাচার করতেছেন এবং দেখেন কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছেন। অর্থাৎ গাড়ি বিক্রির কথা কেন আনলেন তিনি? এত কিছু থাকতে গাড়ি কেন? একজন গার্মেন্টস মালিকের যে পরিমাণ টাকা, তারা যে পরিমাণে টাকা পাচার করে 2023 সালেও, 23 সালের একটা ডাটা আমার এখনও মনে আছে, 60% যারা মানি লন্ডারিং করে, যারা টাকা পাচার করে, এর মধ্যে 60% গার্মেন্টস মালিক। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবেও জানি গার্মেন্টস মালিকরা তারা
প্রাইভেট জেট নিয়ে তার বাড়ি থেকে অফিসে আসে, অর্থাৎ গুলশানে অফিসে আসে উত্তরা থেকে। এরকম পরিস্থিতি তারা তো ভীষণ রকমের তারা লাক্সারিয়াস লাইফ লিড করেন। ফেরারি, ফোর্ড, টেসলা থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের গাড়ি তারা ব্যবহার করেন। বাংলাদেশে বসে তাদের বাচ্চা কাচ্চারা বাইরে থাকেন বেশিরভাগই, পড়াশোনা থেকে শুরু করে থাকা খাওয়া সব বাইরেই হয়ে থাকে। তো এই জায়গা থেকে এমনভাবে তিনি বললেন গাড়ি ছাড়া আর কোনো সম্পত্তি নেই। এটা একটা বড় ধরনের মিথ্যাচার। এই মিথ্যাচার আবার যারা আমাদের দীর্ঘদিনের সাথী ছিলেন, শ্রমিক আন্দোলনেও যারা লিপ্ত ছিলেন, তারাও ওই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আরিফ সোহেলের মতো ছেলে, যার সাথে আমার পরিচয় শ্রমিক আন্দোলনে বেশ কয়েক বছর আগে শাহবাগে, তার সাথে আমার শ্রমিক আন্দোলনে দেখা হয়েছিল। কিন্তু তারাই এখন থ্যাংক ইউ পিএম, এক ধরনের থ্যাংক ইউ পিএম আবার আমদানি করে যাচ্ছে। দিলশান পারুলদের মতো মানুষ, যাকে আমি খুবই পছন্দ করি, তিনিও শেয়ার দিচ্ছেন। একটু আগে দেখলাম তিনি সেটা আবার ডিলিটও করেছেন, তিনি চাপে পড়ে ডিলিট করেছেন। এই ধরনের মিথ্যাচারগুলো আমাদের কমরেডরা শেয়ার দিয়ে যাচ্ছেন। খুব দুঃখজনক একটা পরিস্থিতি। শ্রমিকরা আসলে কী করতেছেন? শ্রমিকরা শ্রমভবনে দীর্ঘদিন ধরে আছেন। পশু তারা সচিবালয় অভিমুখে গেলে তাদেরকে ভীষণ রকমের হামলা করা হয় এবং ছাত্র নেতাদেরকেও হামলা করা হয়। শ্রম ভবনে শ্রমিকরা বেশ কিছুদিন ধরে আছে, ওখানে টয়লেট পর্যন্ত বন্ধ করে রাখছে। কী পরিমাণ অমানবিক! এবং তারা রোজা রাখতেছে মুড়ি খেয়ে, এবং তাদের ইফতার হচ্ছে শুধুমাত্র পানি খেয়ে। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা আছে। ৩,৩০০ জন শ্রমিক বেতন পায় না, তাইলে বাকিরা কই? এখানে তো মাত্র সখানেক। বাকিদের পকেটে টাকা নেই গাজীপুর থেকে এখানে আসার, ফলে তারা আসতে পারে না। তাই আপনারা তাদেরকে শ্রমভবনে দেখতে পাচ্ছেন না। অনেকে বলে থাকেন শ্রমভবনে কেন তারা মালিকদের বাড়িতে না, মালিকদের বাড়িতে থাকার কথা না। শ্রমভবন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সরকারি একটা প্রতিষ্ঠান, এখানেই তারা থাকবে, এখানেই তারা থাকার কথা। বাড়ি যদি ঘেরাও করে, সেখানে তো তাদের পরিবার আছে, তো পরিবারকে তো এখানে হামলা স্বীকার করা যাবে না, বাড়ি ভাঙচুর করা যাবে না। ওই সময় তো আপনারা আরেক ধরনের অবস্থা তৈরি করতেন। আমরা দেখেছি কিছুদিন আগে সেপ্টেম্বরে কীভাবে শ্রমিক অঞ্চলে গুলি চালানো হয়েছে, এবং গুলি চালানোর পরে আমার বন্ধু উপদেষ্টা তিনি বলেছিলেন এটা নাকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না। এই যে 5ই আগস্টের আগে যারা এবার বুক চেতিয়ে লড়াই করেছে তাদেরকে গুলি করা হচ্ছে, আমরা কিছুই বলিনি, আমরা দেখতেছিলাম তারা কী করে আসলে। এখন প্রতি বছরই আমরা দেখতে পাই শ্রমিকদেরকে বেতন না দেওয়ার ফলে শ্রমিকরা আন্দোলন করেন এবং সরকার বাধ্য হয়ে তাদেরকে টাকা দেন। অর্থাৎ সরকারের ওখানে লবিস্ট তাদের থাকে এবং তারা সরকারের কোষাগার থেকে, অর্থাৎ জনগণের কোষাগার থেকে তারা টাকা নেন। আমি একটা প্রমাণ দিচ্ছি। ডিসেম্বর মাসেও বেতন দেওয়ার কথা বলে 16 কোটি টাকা ধার করেছিল। এটা এক ধরনের স্ট্র্যাটেজি কিনা, অর্থাৎ প্রতি বছর তারা বেতন না দিয়ে ঈদের সময় বেতন না দিয়ে তারা দেখাবে তারা আসলে অভাবের মধ্যে রয়েছে, তারা সংকলন করতে পারতেছে না, এবং ফলে রাষ্ট্র থেকে তারা এক ধরনের লোন নেবে এবং লোন আবার পরিশোধ করবে না। এটা হয়ে থাকারও এক ধরনের সম্ভাবনা আছে এবং এটার প্রমাণও আছে, আপনারা আমার ছবিতে দেখতে পারবেন। এখানে এই ইন্ডাস্ট্রি, আরএমজি ইন্ডাস্ট্রি মোটামুটি 4 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি। এখানে সরকার প্রতি বছর জনগণের পকেট থেকে এখানে ভর্তুকি দেয়। তাইলে কেন তারা মাত্র 11 কোটি টাকা কেন তারা বেতন পরিশোধ করতে পারতেছে না? এটা একটা বড় প্রশ্ন। মালিক সবসময় এক্সপ্লয়েট করে যাচ্ছে। যেখানে 40,000 টাকা বেতন হওয়ার কথা সেখানে বেতন 10,000 টাকা দিচ্ছে। সে জায়গা থেকে এত পরিমাণ লাভ করার পরও তাদের এই টাকা বিদেশে পাচার করতেছে। এটা অবশ্যই এটা নিরীক্ষণের মধ্যে রাখা দরকার। যেসব মালিকরা বেতন বকেয়া রাখতেছে,
জনগণকে কষ্ট দিচ্ছে, শ্রমিককে কষ্ট দিচ্ছে, তাদেরকে এক ধরনের সুপারভিশনের মধ্যে রাখা যায়, সরকারিভাবে তাদের অডিটটা করা এবং ওখানে লোক নিয়োগ দেওয়া যারা সকল ধরনের হিসেব নিকেশ রাখবে জনগণের হয়ে, অর্থাৎ সরকারের হয়ে তারা হিসেব নিকেশ রাখবে ওই কারখানার বা ওই মালিকের, যেন ফার্দার তারা এই ধরনের বেতন বকেয়া রাখতে না পারে এবং তাদের কোথায় কী ঘাটতি আছে তা যেন সঠিকভাবে পূর্ণাঙ্গরূপে বা পরিপূর্ণরূপে যেন সামনে আনতে পারে। আরেকটা কাজ করা যায়, শ্রমিকের 2 মাসের বেতন সরকারি ফান্ডে জমা রাখা, যেন কোনো শ্রমিককে তারা না ঠকাতে পারে। এই বিষয়টা আমার মনে হয় করতে পারে। গতকালকে মাঝরাতে একটা ঘটনা ঘটলো, যেটা সকালের দিকে জানতে পারলাম। শাহিন নামক ট্রেন চ্যাটের পরিচালক, তাকে পাওয়া গেল উত্তরার 4 নম্বর সেক্টরে এবং শ্রমিকরা তাকে ধরলো। ধরা পড়ে শ্রমিকদেরকে সে 10 লাখ টাকার ঘুষ দিতে চাইলে শ্রমিকরা নেয় নাই। শ্রমিকরা চাচ্ছিল তাদের ন্যায্য পাওনা, ন্যায্য মজুরি, ন্যায্য বকেয়া বেতন। কিন্তু শ্রমিকরা যখন অস্বীকার করলো, শ্রমিকরা তাকে আটকে রাখলো পূর্ণাঙ্গ বেতনের জন্য। তাকে কিন্তু এসি রুমে আটকে রেখেছিল। সে কিন্তু হুমকিও দিয়েছিল, আমার কিন্তু লম্বা হাত আছে, আমার অমুক সেনাবাহিনীর কর্মকর্তা আছে। যা বললো তাই হলো। কল দেওয়ার সাথে সাথে 22টা সেনাবাহিনীর গাড়ি আসে এবং শ্রমিকদের উপর হামলা করে, শ্রমিকদের অনেককে আহত করে। এখন দেখেন রাষ্ট্র কার পাশে দাঁড়াচ্ছে? রাষ্ট্র কিন্তু মালিকের পাশেই দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের আমলেও দেখতাম মালিকের পাশে রাষ্ট্র দাঁড়াতো, এখনও রাষ্ট্র মালিকের পাশেই দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে পার্থক্যটা কই? জুলাই গণঅভ্যুত্থানের অর্থটা কী? 71-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা কী? জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কী? জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুলি চালানো, হামলা করা, মালিকের পাশে দাঁড়িয়ে থাকা, মালিকদেরকে প্রোটেক্ট করা, যারা নিপীড়িত তাদেরকে হামলা করা। এটা আমার মনে হয়, আমি আশা করি বাকচাষ, এনসিপি, নাগরিক পার্টির যারা আছেন তারা জবাব দেবেন।